বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ইটস সেকেন্ড লিবারেশন সেইজ মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সো আমরা আজও একটি এডিটোরিয়াল নিয়েছি অনুবাদের জন্য, আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে খুবই উন্নত একটি পত্রিকা দ্য ইকোনমিস্ট থেকে। সো দেখতে পাচ্ছেন যে এই যে আজকের যে ক্লাসটি বা বিশেষ করে এই ধরনের অনুবাদের ক্লাসগুলো আইএলটিএসের যে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। কারণ হচ্ছে যে যারা আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন তারা কিন্তু জানেন যে আইএলটিএসে ভালো করতে হলে সবার আগে আপনাকে রিডিংয়ে ভালো করতে হবে। যার রিডিং যত ভালো তার আইএলটিএসের স্কোর তত ভালো, বা ইংরেজির যে দক্ষতা সেটা তত ভালো। এ কারণে এই ক্লাসগুলো ধরা হয়ে থাকে বা বলা হয়ে থাকে বিশেষ করে আইএলটিএসের শিক্ষার্থীদের জন্য, এবং যারা চাকরির পরীক্ষা দিবেন, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এগুলো হেল্পফুল হবে। এখানে লেখা আছে যে স্পেশালি ফর আইটিএস নিউজ পেপার ট্রান্সলেশন ফ্রম দ্য ইকোনমিস্ট বাই আব্দুর রহমান। সো খেয়াল করুন, আমাদের হেডলাইন হচ্ছে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ইটস সেকেন্ড লিবারেশন সেইজ মোহাম্মদ ইউনুস। খুবই সিম্পল একটি বাক্য, খেয়াল করুন। বাংলাদেশ অংশটি সাবজেক্ট, বাংলা কী করেছে? হ্যাজ অ্যাচিভড, অর্জন করেছে। বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, বাংলাদেশ অর্জন করেছে। কি অর্জন করেছে? অবজেক্ট হচ্ছে যে ইটস সেকেন্ড লিবারেশন, ইহার বা তার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। লিবারেশন অর্থ এখানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্সও আসে, ঠিক আছে, ফ্রিডম ওই অর্থ আসে। লিবারেশন মানেও হচ্ছে স্বাধীনতা। সো বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, বাংলাদেশ অর্জন করেছে বা পেয়েছে। কি পেয়েছে? ইটস সেকেন্ড লিবারেশন, ইহার বা তার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। এই যে কথাটি, এই মন্তব্যটি কে করেছেন সেটা পরে বলা হচ্ছে যে সেইজ মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস বলেছেন। সো এখানে দুটি বিষয় লক্ষ্য করুন। এই যে সেইজ মোহাম্মদ ইউনুস বলেছেন, আমি অনুবাদ করছি যে বলেছেন, কিন্তু এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স লেখা আছে, কিন্তু সেইজ কিন্তু বলা হয়নি। এর কারণ হচ্ছে যে হেডলাইনের ক্ষেত্রে পাস্ট ইভেন্টগুলো বা অতীতের ঘটনাগুলো সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। কিন্তু এখানে এই যে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ইটস সেকেন্ড লিবারেশন, এটা কিন্তু অবজেক্ট। এই সেইজ ভার্বের যে মোহাম্মদ ইউনুস বলেছেন, কি বলেছেন? এই কথাটি বলেছেন, সেই হিসাবে এটা অবজেক্ট। কিন্তু অবজেক্ট হওয়া সত্ত্বেও এটা সামনে এসেছে, এবং এটা এই যে মোহাম্মদ ইউনুস, আমরা জানি যে সবার আগে সাবজেক্ট থাকবে। একটা ইংরেজি বাক্যের যে স্ট্রাকচার সেটা সবার আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কিন্তু এখানে একদম আমরা উল্টো দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে পত্রিকার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা আগে দেওয়া হয়, সেটা হোক সাবজেক্ট, সেটা হোক অবজেক্ট। এই কারণেই সাবজেক্টের স্থানে অবজেক্ট চলে গেছে, অবজেক্টের স্থানে সাবজেক্ট চলে আসছে, আর ভার্বটি ভার্বের জায়গায় রয়ে গেছে। আর এই ইটস, এটা হচ্ছে ইটের পজিটিভ প্রোনাউন, যেটা এই বাংলাদেশকেই মডিফাই করছে। যে বাংলাদেশ অর্জন করেছে কার? বাংলাদেশেরই সেকেন্ড লিবারেশন, বাংলাদেশের দ্বিতীয় যে স্বাধীনতা সেটা অর্জন করেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে ওভার দ্য পাস্ট 30 years বাংলাদেশ হ্যাজ বিকাম নোন। অনেক বড় একটি বাক্য, ঠিক আছে। এখানে কিন্তু পুরোটা একটি বাক্য, একটু খেয়াল করুন, পুরোটা একটি বাক্য, কোনো ফুল স্টপ এখানে নেই। সো খেয়াল করুন, বলছিলাম যে হ্যাজ বিকাম নোন, পরিচিত হয়ে উঠেছে, ফর ম্যানি অ্যাচিভমেন্টস অ্যান্ড পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স, declining poverty rates, being the birthplace of microcredit and the Silicon Valley of social entrepreneurship and social business, developing the concept of holding elections under neutral caretaker governments to inspire trust in the competing parties, developing an industry that employs millions of women to export billions of dollars worth of garments to clothe the world, and becoming the 8th most populous country in the world. Only 4 languages have more native speakers than our national tongue, Bengali. এখানে দেখুন, এখানে বাক্যটি শেষ হয়েছে, এই যে দ্য ওয়ার্ল্ড এর পরে বাক্যটি শেষ হয়েছে। সো যাই হোক, আমি একটু ভেঙে আপনাদেরকে অনুবাদটি দেখিয়ে দিচ্ছি। ভেঙে হচ্ছে যে ওভার দ্য পাস্ট 30 years, গত 30 বছর ধরে বা গত 30 বছরে। ওভার কিন্তু মানে চলমান একটা বা দীর্ঘ একটা সময় বোঝায়। তাহলে কি হলো যে ওভার দ্য পাস্ট 30 years, গত 30 বছর ধরে। গত 30 বছর ধরে কি হয়েছে? পরে বলা হচ্ছে যে বাংলাদেশ সাবজেক্ট হ্যাজ বিকাম, বাংলাদেশ হয়ে উঠেছে। এখানে দেখুন, গত 30 বছরে হয়ে উঠেছে, এটা কিন্তু একেবারেই কিন্তু অতীতের বিষয় বলা হচ্ছে। তারপরেও এখানে হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যে
এই যে বাংলাদেশ হয়ে উঠেছে সেটা অতীতে হয়ে উঠেছে, অতীতে হয়ে উঠে এখনও সেটা বিদ্যমান। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় যখন অতীতে কোনো কিছু ঘটে এবং সেটা বর্তমানের তার ফলাফল থাকে বা বর্তমানের সাথে তার প্রাসঙ্গিকতা থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। কারণে যে বাংলাদেশ হ্যাজ বিকাম, বাংলাদেশ হয়ে উঠেছে, কি হয়ে উঠেছে? নোন, পরিচিত বা সুপরিচিত হয়ে উঠেছে। এখন সুপরিচিত হয়ে উঠেছে, কেন সুপরিচিত হয়ে উঠেছে? পরে বলা হচ্ছে যে ফর ম্যানি অ্যাচিভমেন্টস, অনেক অনেক অর্জনের কারণে বা অর্জনের জন্য, অ্যান্ড এবং পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স, ইতিবাচক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, পজিটিভ ইতিবাচক, সো পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স ইতিবাচক বৈশিষ্ট্য, অ্যান্ড ফর ম্যানি অ্যাচিভমেন্টস এবং অনেক অর্জনের জন্য বাংলাদেশ হ্যাজ বিকাম নোন, বাংলাদেশ হয়ে উঠেছে সুপরিচিত। দেখুন এখানে কিন্তু মূল অংশ হচ্ছে যে বাংলাদেশ সুপরিচিত হয়ে উঠেছে, এতটুকুই কিন্তু মূল অংশ, এবং আগে পরে যা আছে সবগুলোই আসলে ব্যাখ্যা বা মডিফায়ারগুলো রয়েছে এখানে। যে বাংলাদেশ হয়ে উঠেছে কখন হয়ে উঠেছে? বলা হচ্ছে গত 30 বছরে। কেন সুপরিচিত হয়ে উঠেছে? এর অনেক অর্জন এবং ইতিবাচক যে বৈশিষ্ট্য সেগুলো। এখন পরে দেখুন, আমরা জানি যে একটা কোলন ব্যবহার করে কিন্তু অনেকগুলো বিষয়কে ব্যাখ্যা করা হয় বা কোনো কিছুর উদাহরণ দেওয়া হয়। এ কারণে এখানে একটা কোলন ব্যবহার করা হয়েছে। এখন বলা হবে যে এই যে পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাচিভমেন্ট সেগুলো কী কী, সেগুলো ধারাবাহিকভাবে বলা হবে কোলন দিয়ে। যে ডিক্লাইনিং পভার্টি রেটস, ডিক্লাইন মানে কমিয়ে আনা, পভার্টি দারিদ্র, রেট মানে হার। সো ডিক্লাইনিং পভার্টি রেটস, দারিদ্র হার কমিয়ে আনা। দেখুন এখানে কিন্তু এই ডিক্লাইনিং এগুলো কিন্তু এই জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। ডিক্লাইনিং কমিয়ে আনা, কী কমিয়ে আনা? পভার্টি রেটস, দারিদ্র হার কমিয়ে আনা। তারপর কী করা? বিং হয়ে ওঠা, মানে বাংলাদেশের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলা হচ্ছে এখানে। তারপর বলা হচ্ছে যে বিং হয়ে ওঠা, কী হয়ে ওঠা? দ্য বার্থ প্লেস, বার্থ প্লেসের আক্ষরিক অর্থ হচ্ছে যে জন্মস্থান, কিন্তু এটা ফিগারেটিভলি অর্থ ধরা হয় যে যখন কোনো কিছু যে জায়গা থেকে তার উৎপত্তি হয়, যে জায়গা থেকে তার অরিজিন বা যে জায়গা থেকে সেটার আবিষ্কার হয় সেটাকে বলা হয় বার্থ প্লেস। এই কারণে এটাকে আমরা বলতে পারি যে উৎপত্তিস্থল। সো বিং দ্য বার্থ প্লেস, উৎপত্তিস্থল হওয়া। কিসের উৎপত্তিস্থল? সেটা অফ দিয়ে বলা হচ্ছে অফ মাইক্রো ক্রেডিট। ঠিক আছে, মাইক্রো ক্রেডিট মানে ক্ষুদ্র ঋণ। এখানে ওই যে ডক্টর ইউনূসের যে ক্ষুদ্র ঋণের যে প্রচলন বাংলাদেশে 1997 না 96 সালে প্রথমে শুরু হয়েছিল, সেটাকে বলা হচ্ছে যে বিং দ্য বার্থ প্লেস। এটা কিন্তু আবার আমেরিকা বা অন্যান্য দেশ কিন্তু এই ডক্টর ইউনূসের যে মডেল সেটা কিন্তু অনুসরণ করেছে। এই কারণে বলা হচ্ছে যে বিং দ্য বার্থ প্লেস অফ মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণের উৎপত্তিস্থল হওয়া, এটা একটা বৈশিষ্ট্য। এবং আরও কি হওয়া? পরে বলা হচ্ছে যে খেয়াল করুন, দ্য সিলিকন ভ্যালি। এখানে দেখুন এই যে বিং, এখানেও কিন্তু উজ্জ্বল রয়েছে, বিং দ্য বার্থ প্লেস অফ মাইক্রো ক্রেডিট অ্যান্ড বিং দ্য সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি হওয়া। এখন সিলিকন ভ্যালির যে ব্যাখ্যা সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যে একটা সিটি রয়েছে যেখানে ফেসবুকের হেডকোয়ার্টার, গুগলের হেডকোয়ার্টার এবং মাইক্রোসফটের হেডকোয়ার্টার। ঠিক আছে, এই তিনটি বড় বড় জায়ান্ট কোম্পানির যে হেডকোয়ার্টার যেখানে রয়েছে ওই জায়গাকে আসলে সিলিকন ভ্যালি বলা হয়। এর কারণ হচ্ছে যে সিলিকন একটা পদার্থের নাম, যে পদার্থটা এই কম্পিউটার চিপ বা কম্পিউটার যন্ত্রাংশ বা মোবাইলের যন্ত্রাংশ, মানে টেকনোলজি রিলেটেড, প্রযুক্তি রিলেটেড যে কোনো বিষয়ের জিনিসের যে চিপস তৈরি করা হয়, ছোট ছোট যন্ত্রাংশ, সেগুলো যে মূল উপাদান সেটা থাকে সিলিকন। এ কারণে ওই জায়গাটাকে সিলিকন ভ্যালি বলা হয়। ঠিক আছে, এখন সিলিকন ভ্যালি ওই জায়গাকে বলা হয় বা ওই জায়গার নাম সিলিকন ভ্যালি। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে সিলিকন ভ্যালি বলা হয় এমন জায়গাকে যে জায়গায় কোনো কিছু এই টেক রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যে কোনো কিছু বানানো হয়, টেক রিলেটেড যে কোনো জায়গাকে সিলিকন ভ্যালি বলা হয়। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে শুধু টেক রিলেটেড না, বরং যখন কোনো কিছু কোনো জায়গা থেকে তার উৎপত্তি হয়, সর্বপ্রথম যে জায়গা থেকে কোনো কিছু আবিষ্কৃত হয় বা আবিষ্কার হয় সেই জায়গাকেও সিলিকন ভ্যালি বলা হয়। এখানে এই যে সর্বপ্রথম যে জায়গা থেকে কোনো কিছু আবিষ্কার হয় সেই বিষয়টাকে এখানে ফোকাস করা হচ্ছে সিলিকন ভ্যালি। মানে আমরা এটাকে বলতে পারি যে প্রাণকেন্দ্র বা উৎপত্তিস্থল দুটোই বলতে পারি। সো সিলিকন ভ্যালি প্রাণকেন্দ্র, মানে বিং দ্য সিলিকন ভ্যালি, প্রাণকেন্দ্র হয়ে ওঠা, মানে বাংলাদেশ প্রাণকেন্দ্র হয়ে ওঠা। কিসের প্রাণকেন্দ্র? অফ দিয়ে বলা হচ্ছে যে অফ সোশ্যাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড সোশ্যাল বিজনেস, মানে সামাজিক উদ্যোগ
অ্যান্ড এবং সোশ্যাল বিজনেস এবং সামাজিক ব্যবসার যে প্রাণকেন্দ্র সেটা হয়ে ওঠা, এগুলো হচ্ছে এই বাংলাদেশের বৈশিষ্ট্য। আরও বলা হচ্ছে যে আরও কী কী বৈশিষ্ট্য, ডেভেলপের অর্থ কিন্তু অনেক, আসলে ডেভেলপের আক্ষরিক অর্থ হচ্ছে যে কোনো কিছু উন্নতি করা, ঠিক আছে। আর অন্যান্য যে অর্থ রয়েছে সেটা হচ্ছে কোনো কিছু উৎপাদন করা, তৈরি করা, এরকম, ঠিক আছে। সো ডেভেলপিং তৈরি করা বা উৎপাদন করা, ডেভেলপিং উৎপাদন করা কি বা তৈরি করা, কি তৈরি করা, দ্য কনসেপ্ট মানে ধারণা বা প্রত্যয়। সো ডেভেলপিং দ্য কনসেপ্ট, প্রত্যয় তৈরি করা বা ধারণা তৈরি করা বা ইচ্ছা তৈরি করা। কিসের প্রত্যয় তৈরি করা, অফ দিয়ে বলা হচ্ছে অফ হোল্ডিং ইলেকশনস, নির্বাচন অনুষ্ঠানের বা নির্বাচন অনুষ্ঠিত করার যে প্রত্যয় সেটাকে তৈরি করা। এখন নির্বাচন অনুষ্ঠিত করবে বা করার যে প্রত্যয়, নির্বাচন অনুষ্ঠিত কিভাবে অনুষ্ঠিত করবে বলা হচ্ছে আন্ডার নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টস, মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, আর নিউট্রাল মানে নিরপেক্ষ। সো নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টস মানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার যে প্রত্যয় সেটাকে তৈরি করা বলা। তারপর বলা হচ্ছে যে এই যে প্রত্যয় তৈরি করা, এই নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে এই নির্বাচন করা, সেটা কেন করা বলা হচ্ছে টু ইন্সপায়ার মানে হচ্ছে যে মানে কোনো কিছুকে অনুপ্রাণিত করা, আবার ইন্সপায়ার মানে কোনো কিছু সৃষ্টি করা, কাউকে অনুভব করানো, ঠিক আছে। অনুভব করানো বরং অনুভব করানো, বা এটাকে আমরা সুন্দরভাবে এখানে বাংলা অনুবাদ করতে পারি যে যোগান দেওয়া বা সৃষ্টি করা, তৈরি করা, ঠিক আছে। টু ইন্সপায়ার তৈরি করতে, কি তৈরি করতে বা যোগান দিতে, ট্রাস্ট বিশ্বাস তৈরি করতে বা বিশ্বাস যোগাতে। কোথায় বিশ্বাস যোগাতে, ইন দ্য কম্পিটিং পার্টিস, প্রতিযোগী যে দলগুলো রয়েছে, কম্পিটিং পার্টিস প্রতিযোগী দলগুলোর মাঝে, ইন দ্য কম্পিটিং পার্টিস প্রতিযোগী দলগুলোর মাঝে। টু ইন্সপায়ার ট্রাস্ট বিশ্বাস যোগাতে বা বিশ্বাস তৈরি করতে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার যে প্রত্যয় সেটাকে তৈরি করা। আশা করি বুঝতে পেরেছেন। পরের অংশ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ডেভেলপিং, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ডেভেলপিং অ্যান ইন্ডাস্ট্রি, এমন শিল্প তৈরি করা, ডেভেলপ অ্যান ইন্ডাস্ট্রি এমন শিল্প তৈরি করা। তারপর এই ইন্ডাস্ট্রি শব্দকে আবার মডিফাই করছে যে দ্যাট, যে ইন্ডাস্ট্রি বা যে শিল্পটি কী করতে পারে, দ্যাট এমপ্লয়েজ যেটা নিয়োগ করতে পারে, কি নিয়োগ করতে পারে বলা হচ্ছে যে মিলিয়নস অফ উইমেন, লক্ষ লক্ষ মহিলাকে বা নারীদেরকে নিয়োগ করতে পারে। এখন লক্ষ লক্ষ নারীদেরকে নিয়োগ করতে পারে, সেটা কেন বলা হচ্ছে টু এক্সপোর্ট, রপ্তানি করতে, কি রপ্তানি করতে, বিলিয়নস অফ ডলার্স ওর্থ গার্মেন্টস, লক্ষ লক্ষ ডলার মূল্যের কাপড়, গার্মেন্টস মানে কাপড়, ঠিক আছে। সো বিলিয়নস অফ ডলার্স, এখানে দেখুন এই যে ডলার্স, এরপরে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি কমা রয়েছে যেটা ওই যে র বা অফের অর্থ দিচ্ছে, যে বিলিয়নস অফ ডলার্স লক্ষ লক্ষ ডলারের বা ডলার মূল্যের, ওর্থ অফ গার্মেন্টস লক্ষ লক্ষ ডলার মূল্যের কাপড় রপ্তানি করতে। এখন এই যে লক্ষ লক্ষ ডলার মূল্যের কাপড় রপ্তানি করবে, সেটা আবার কেন করবে, সেটা আবার বলছে টু ক্লোথ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বকে কাপড় পরাতে। একটু অকওয়ার্ড লাগলো। এই ক্লোথের মানে হচ্ছে যে CLOTH এটার অর্থ কাপড়, আর CLOTHE এর অর্থ হচ্ছে কাপড় পরানো বা কাপড়ের যোগান দেয়া, কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, এরকম অর্থে ক্লোথ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এটা যেহেতু এই যে লক্ষ লক্ষ ডলার মূল্যের কাপড় কী করবে, তারা রপ্তানি করবে, এটা কেন করবে, মানে সারা বিশ্বের মানুষের নিকট, সারা বিশ্বের মানুষের কাপড়ের যোগান দিতে, কাপড়ের ব্যবস্থা করতে, ঠিক আছে। আর সারা বিশ্বের মানুষের কাপড়ের ব্যবস্থা করা মানেই সারা বিশ্বকে কাপড়ের ব্যবস্থা করা। এই কারণেই দ্য ক্লোথ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড এইভাবে না লিখে তারা সরাসরি একটু সুন্দরভাবে বলেছে যে দ্য ক্লোথ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বকে কাপড় পরিধান করাতে, ঠিক আছে। মানে সারা বিশ্বে কাপড় ছড়িয়ে দিতে, এরকম যা সারা বিশ্বের মানুষের কাপড়ের ব্যবস্থাপনার জন্য লক্ষ লক্ষ ডলার মূল্যের কাপড় রপ্তানিতে বা রপ্তানির জন্য কি করতে পারে, এমন ইন্ডাস্ট্রি তৈরি করা যেটা লক্ষ লক্ষ মহিলাকে নিয়োগ দিতে পারে। তারপরের যে আমাদের বৈশিষ্ট্য, আরেকটা শেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অ্যান্ড বিকামিং, হয়ে ওঠা, কি হয়ে ওঠা, দ্য 8th মোস্ট পপুলাস কান্ট্রি, সর্বোচ্চ বা অষ্টম সর্বোচ্চ
জনবহুল দেশ হয়ে ওঠা কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। মানে বাংলাদেশ এই ঘনবসতির দিক থেকে 8ম স্থানে রয়েছে। এটাই বলা হচ্ছে যে 8th মোস্ট পপুলাস কান্ট্রি, 8ম সর্বোচ্চ জনবহুল দেশ হয়ে ওঠা ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এই সবগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য বা বাংলাদেশের অর্জন। এর পরের অংশ হচ্ছে যে অনলি 4 ল্যাঙ্গুয়েজেস হ্যাভ মোর নেটিভ স্পিকার্স দেন আওয়ার ন্যাশনাল টাং বেঙ্গলি। বলেছে অনলি 4 ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র 4টি ভাষার কি রয়েছে? হ্যাভ মোর নেটিভ স্পিকার্স, অনেক বেশি বা বেশি নেটিভ বা ভাষাভাষী রয়েছে। ঠিক আছে, নেটিভ স্পিকার্স মানে একটা ভাষার ভাষাভাষী বা স্থানীয় ভাষাভাষী রয়েছে। ঠিক আছে, কিসের তুলনায়? দেন আওয়ার ন্যাশনাল টাং, আমাদের জাতীয় ভাষা বেঙ্গলির তুলনায়। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ভাষার কত সংখ্যক মানুষ রয়েছে, মানে প্রত্যেকটা ভাষা তাদের প্রাইমারি ভাষা হিসেবে কোন ভাষাটাকে ব্যবহার করে সেটা কত সংখ্যক, সেটা কিন্তু করা হয়, গণনা করা হয়। এটা আমাদের বাংলা ভাষার যে পরিমাণ ভাষাভাষী রয়েছে সেটা হচ্ছে 5ম স্থানে। এ কারণে বলা হচ্ছে যে অনলি 4 ল্যাঙ্গুয়েজেস, কেবলমাত্র 4টি ল্যাঙ্গুয়েজের বা ভাষার হ্যাভ মোর নেটিভ স্পিকার্স, বেশি নেটিভ স্পিকার রয়েছে কিসের তুলনায়? আওয়ার ন্যাশনাল টাং, আমাদের জাতীয় ভাষা বেঙ্গলি বাংলার তুলনায়। আশা করি বুঝতে পেরেছেন। সো এই পর্যায়ে আমাদের সাজানোর বাত হচ্ছে যে গত 30 বছরে বহু অর্জন ও ইতিবাচক বৈশিষ্ট্যের কারণে সুপরিচিত হয়ে উঠেছে বাংলাদেশ। যেমন দারিদ্র্যের হার হ্রাস করা, ক্ষুদ্র ঋণের উৎপত্তিস্থল, সামাজিক উদ্যোগ ও সামাজিক ব্যবসার প্রাণকেন্দ্র, প্রতিযোগী দলগুলোর মাঝে বিশ্বাস তৈরির জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার প্রত্যয়, এবং শিল্প তৈরি যা সারা দেশে, মানে এমন শিল্প তৈরি যা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মতো কোটি ডলার মূল্যের কাপড় রপ্তানির জন্য লক্ষ লক্ষ নারীদেরকে নিয়োগ প্রদান করতে পারে, এবং বিশ্বের সর্বোচ্চ 8ম জনবহুল দেশে পরিণত হওয়া ইত্যাদি। আমাদের জাতীয় ভাষা বাংলার তুলনায় মাত্র 4টি ভাষার অধিক ভাষাভাষী রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে Unfortunately, we have also become known for having our democracy erode into autocracy with sham elections in 2014, 2018 and most notoriously 2024, overshadowing the vibrant ones held in 1991, 1996, 2008. No Bangladeshi younger than 330 has ever cast a vote in an unrigged national election. সো খেয়াল করুন, এটা একটি বড় বাক্য। আনফরচুনেটলি, দুঃখজনকভাবে কি সেটা পরে বলা হচ্ছে যে উই হ্যাভ অলসো বিকাম, আমরা হয়ে উঠেছি, কি হয়ে উঠেছি? নন, পরিচিত হয়ে উঠেছি। কেন? ফর হ্যাভিং আওয়ার ডেমোক্রেসি ইরোড ইন্টু অটোক্রেসি। এখানে দেখুন যে স্ট্রাকচারটা রয়েছে, হ্যাভ সামথিং ডু সামথিং। ঠিক আছে, হ্যাভ সামথিং ডু সামথিং মানে পজিটিভ ভার্ব, মানে কোনো কিছু করানো বা করিয়ে নেওয়া, করে ফেলা। যেমন এই যে আমি যদি বলি যে আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, তাহলে আই মেক দিয়ে হয়, আই হ্যাভ দিয়ে হয়, লেট দিয়ে হয়, হ্যাভ দিয়ে হয়, হেল্প দিয়ে হয়। এখানে হ্যাভ দিয়ে বোঝাচ্ছি যে আমি তোমাকে দিয়ে কাজটি করাবো। আই উইল হ্যাভ ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজটি করাবো। ঠিক আছে, এখন যদি বলা হয় যে আমি কাজটি করিয়ে নিব, তাহলে কিন্তু বলা হয় যে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আবার পাস্ট হয়ে যায়।